নমস্কার, এমবিএফটির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রবুদ্ধ। আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে দুটো ছোট ট্রান্সফার বিষয়ক নিউজ শেয়ার করব। প্রথম নিউজটা আমরা গতকাল আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্রেক করি। মোহনবাগান মুথুট ফুটবল একাডেমি থেকে সই করাতে চলেছে সেন্টার ব্যাক উমের মুহতার কেপিকে। তোমরা আবার জিজ্ঞাসা করতে পারো কেন একজন সেন্টার ব্যাক। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে যে কজন সেন্টার ব্যাককে সই করিয়েছি তারা সবাই রাইট সেন্টার ব্যাকে খেলতে স্বচ্ছন্দ, তারা সবাই ডান পায়ের খেলোয়াড় এবং তারা রাইট ব্যাক হিসেবেও খেলতে পারে। আমাদের ইউথ টিমে বাঁ দিকের ডিফেন্সে খেলার খেলোয়াড় খুব কম। একমাত্র আমানদীপ আছেন যিনি ন্যাচারালি একজন লেফট ব্যাক এবং সুমিত রাটি আছেন যিনি ন্যাচারালি একজন লেফট সেন্টার ব্যাক। এরা ছাড়া আমাদের রিজার্ভ দলে সেভাবে কোনো প্লেয়ার নেই। সেখানেই উমের মুতারকে মোহনবাগান সই করাতে চলেছে, যিনি একজন বাঁ পায়ের সেন্টার ব্যাক। তিনি বাঁ পায়ের সেন্টার ব্যাক হওয়া সত্ত্বেও তিনি খেলতে পারেন লেফট ব্যাক হিসেবেও এবং বিল্ড আপ ফুটবলে, যেটা দেগি কার্দোজোর প্লেইং স্টাইল বলে জানা যায়, যিনি বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক করতে স্বচ্ছন্দ, উমের মুহতার তার দলের জন্য একজন সম্পদ হতে পারেন। তবে এই সইটা একটু অন্যভাবে করেছে মোহনবাগান, এক্সপ্লেন করছি। তোমরা জানো বাকি প্লেয়ারগুলো সবাই মোহনবাগান দলে যোগ দিচ্ছে সিএফএল এর জন্য। তারা সিএফএল খেলবে, ডুরান্ট খেলবে এবং আরএফডিএল খেলবে। উমারের ব্যাপারটা একটু আলাদা। উমেরকে মোহনবাগান রিক্রুট করছে আরএফডিএল এর জন্য এবং ভবিষ্যতের জন্য। এই বছরে সিএফএলটা কিন্তু উমের খেলবে না মোহনবাগানে। উমের সিএফএল এ সম্ভবত খেলতে চলেছে ভবানীপুর স্পোর্টস ক্লাবের হয়ে। মোহনবাগান তাকে সিএফএল এ ম্যাক্সিমাম গেম টাইম দিতে চায়, যে জন্য ভবানীপুরের সাথে মোহনবাগানের এক প্রস্থ কথাও হয়েছে এবং উমের সেখানে সই করতে চলেছে বলেই খবর। সিএফএল কমপ্লিট হয়ে গেলে উমের যোগ দেবে মোহনবাগানে। ভবানীপুর ছাড়া আরো বেশ কিছু সিএফএল এর ক্লাব তার উপরে ইন্টারেস্টেড বলে জানা যাচ্ছে। তো এই মুহূর্তে যা খবর, ভবানীপুর রেসটা লিড করছে। তো সম্ভবত তোমরা সিএফএল এ উমেরকে দেখতে পাবে ভবানীপুরে এবং তারপরে আরএফডিএল এ উমের যোগ দেবে মোহনবাগানের দলে। চলে আসবো পরের আপডেটে। পরের আপডেটটা জনি কাউকোকে নিয়ে। ফিনল্যান্ডের ইউরো খেলা মিডফিল্ডার জনি কাউকো, যাকে একটা সময় মোহনবাগানের তাবর তাবর নিউজ পোর্টাল বাদ দিয়ে দিয়েছিল মোহনবাগান থেকে। এমবিএফটি গত বছর অক্টোবরে খবর করেছিল যে জনি কাউকো থাকছেন মোহনবাগানে, তার একটা ফিটনেস টেস্ট হবে, তারপরে তিনি মোহনবাগান দলের আবার যোগ দেবেন। খবরটা শেষমেশ সত্যি প্রমাণিত হয় জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, যখন একেবারে শেষ লগ্নে অ্যান্থনিও লোপেজ হাবাস জনি কাউকোকে নিয়ে মোহনবাগান দলে যোগ দেন। জনি কাউকো তারপর মোহনবাগানের দলে রেজিস্টার্ড হন এবং তার নজর কাড়া পারফরমেন্সের থ্রু দিয়ে তিনি মোহন জনতার হৃদয় আরো একবার জিতে নেন এবং শুধু হৃদয় নয়, তিনি আইএসএল শিল্ডও ঘরে তোলেন মোহনবাগানের হয়ে। এই জনি কাউকো সেই সময় পারফরমেন্সের ভিত্তিতে মনে করা হচ্ছিল যে হয়তো আরো একটা বা দুটো মরশুম থাকবেন মোহনবাগানে। এমবিএফটি একটা খবরও সেই সময় করেছিল যে জনি কাউকোকে একটা 1 বছরের এক্সটেনশন অফার করেছে ম্যানেজমেন্ট, যেখানে আরো 1 বছরের এক্সটেন্ড করার অপশন মোহনবাগান ক্লাবের কাছে থাকবে। তবে আইএসএল এর বিজনেস এন্ডে এসে জনি কাউকোর ফিটনেসে একটা ঘাটতি লক্ষ্য করা যায়, যেটা বেশ কিছু ক্ষেত্রে স্বাভাবিক, কেননা জনি কাউকো একটা লম্বা ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন এবং কোনো প্রি সিজন ট্রেনিং তিনি করেননি। কিন্তু তা সত্ত্বেও মোহনবাগান এই মুহূর্তে চাইছে যে যদি কোনোভাবে একটু আপগ্রেড করা যায় ওই পজিশনটা মানে মিডফিল্ডে, কিন্তু আমরা আপগ্রেডেশন হিসেবে শুধু মিডফিল্ড পজিশনটার কথা বলছি না, মানে মিডফিল্ড পজিশনটার কথা বলছি না বলা ভুল, রাদার আমরা জনি কাউকোর পজিশনটার কথা বলছি না। মোহনবাগান সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে সম্ভবত কোনো বিদেশিকে রিক্রুট করবে না। রাদার মোহনবাগান এমন একজন প্লেয়ার আনবে যিনি একজন সেন্টার ব্যাক এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে দক্ষ। এবং সেই কারণেই মোহনবাগান চাইছে যে সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে যেন ভারতীয়রা অ্যাম্পেল টাইম অফ গেম টাইমস পায় এবং সেখানে যেন ভারতীয়রাই ডমিনেট করে মোহনবাগানের স্কোয়াড। কারণ যে স্কোয়াডে শাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার আছে, তুমি সেখানে তাদের বসিয়ে রাখার কথা ভাবতেও পারো না। তো তোমাকে অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে তাদেরকে খেলানো। তো সেই জায়গা থেকেই মোহনবাগান এই মুহূর্তে চাইছে না জনি কাউকোকে আইএসএল এর জন্য রেজিস্টার করতে। একটা সম্ভাবনা আছে যে জনি কাউকো যদি ফিটনেস টেস্ট পাস করেন এবং যদি তিনি রাজি হন, তাহলে তিনি হয়তো থেকে যাবেন মোহনবাগানে একজন আনরেজিস্টার্ড বিদেশি হিসেবে এবং তাকে শুধুমাত্র এক্সক্লুসিভলি এসিএল ক্যাম্পেইনটাই আমরা দেখতে পাবো। এবং যদি মোহনবাগানের কোনো বিদেশি চোট পান বা যদি কেউ আশানুরূপ পারফর্ম না করতে পারেন, তার জায়গায় জানুয়ারি উইন্ডোতে জনি কাউকো দলে অন্তর্ভুক্ত হবে। এটা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে তার থেকেও বেশি যে সম্ভাবনাটা গতকাল থেকে আমাদের কাছে উঠে এসছে যে জনি কাউকো সম্ভবত কন্ট্রাক্ট এক্সটেন্ড করছেন না মোহনবাগানে। মার্চ মাসে আমরা যখন খবরটা করি তখন কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনটা একটা হিউজ পসিবিলিটি ছিল। সেই সময় জনি কাউকো পারফর্মও করছিলেন জনি কাউকোর মতো, তার ফিটনেস নিয়েও সেভাবে ঘাটতি চোখে পড়েনি। বাট এই মুহূর্তে মোহনবাগান যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, মোহনবাগান চাইছে
কোনো রকম ঘাটতি না রাখতে স্কোয়াডে। তারা অলরেডি বেশ কিছু হাই প্রোফাইল বিদেশির সাথে কথা বলছে, যারা হাই প্রোফাইল মানে খুব বড় ক্লাবে খেলা প্রোফাইল বলবো না আমরা, বাট তোমরা জানো ইউরো থেকে 1 থেকে 2 জন বিদেশিকে স্কাউট করা হচ্ছে যারা আসতে পারেন মোহনবাগানে। অলরেডি এসে গেছেন জেমি ম্যাকলারেন এবং আরো বেশ কিছু বিদেশির সাথে প্রায় অ্যাডভান্স স্টেজে কথাবার্তা আছে। কিছু জনের নাম এই মুহূর্তে হয়তো বাইরে আসছে না, বাট খুব তাড়াতাড়ি তোমরা নাম জানতে পারবে বলে আমরা আশা করছি, যাতে তোমরা নাম জানতে পারলে সারপ্রাইজড হবে এবং খুশিও হবে। তো এই জায়গা থেকেই যা খবর যে জনি কাউকোকে হয়তো আগামী মরশুমের জন্য আর দলে রাখতে চাইছে না মোহনবাগান, এবং জনি কাউকো অন্য ক্লাব খুঁজছেন যেখানে তিনি স্টার্টার হিসেবে খেলতে পারবেন। একটা রিউমার মার্কেটে উঠে এসেছে, যেটা এমবিএফটি ভেরিফাই করতে পারেনি, যে নর্থ ইস্ট ইউনাইটেড জনি কাউকোকে নিতে ইন্টারেস্টেড। এটা কাউকোর জন্য একটা নতুন ডেস্টিনেশন হতেই পারে। হুয়ান পেদ্রো বেনালি যে ধরনের ফরমেশন খেলান, সেখানে জনি কাউকোর একটা ভূমিকা থাকতে পারে নর্থ ইস্টের আগামী মরশুমের প্লেইং স্টাইলের পিছনে। তো সেখানে জনি কাউকোর একটা গন্তব্য হতে পারে সেটা, বা এছাড়াও অন্যান্য বেশ কিছু আইএসএল ক্লাব জনি কাউকোকে পেলে লুফে নেবে। জনি কাউকোর ফিনল্যান্ডেও বেশ কিছু ক্লাব আছে যারা জনি কাউকোকে পেতে আগ্রহী। জনি কাউকোর চাইল্ডহুড ক্লাব ইন্টার তুর্কু, তারা জনি কাউকোকে জানুয়ারিতে একটা কন্ট্রাক্টের অফার করেছিল, কিন্তু কাউকো মোহনবাগানে যোগ দেওয়ার ব্যাপারে মনস্থির করে সেই সময়। তো হতে পারে ইন্টার তুর্কুতেও ফিরে যেতে পারেন কাউকো, বাকিটা সময় বলবে। তবে এই মুহূর্তের যা খবর, জুন মাসের 7 তারিখে পাওয়া খবর অনুযায়ী জনি কাউকো আগামী মরশুমে মোহনবাগানে থাকছেন না। তবে ট্রান্সফার উইন্ডো প্রতি ঘন্টায় বদলায়, তো ভবিষ্যতে সিচুয়েশনটা বদলাতেই পারে। যদি কোনো নতুন আপডেট আসে আমরা তোমাদের জানাবো। এরপরে একটা অন্য আপডেট দিয়ে রাখি তোমাদের কাছে। তোমরা জানো 1911-তে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল, যেটা ভারতীয় ফুটবলকে অনেকটা এগিয়ে দিয়েছিল। 2014 সালে বেঙ্গালুরু এফসি প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম কর্পোরেট ক্লাব যারা এখনো ভারতীয় ফুটবলে টিকে আছে, এবং 10 বছরে তারা ভারতীয় ফুটবলে একটা এমন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে যেটা যে কোনো নতুন ক্লাব এবং অনেক ক্ষেত্রে পুরনো ক্লাবরাও ফলো করতে চায়। দুটো আলাদা সময়ের গল্প। 1911-র গল্পটা ছিল সম্পূর্ণ আলাদা, 2014-র গল্পটা সম্পূর্ণ আলাদা, এবং এর ভিতরে যে 100 বছর রয়ে গেছে, সেই 100 বছরে ভারতীয় ক্লাব ফুটবলে একটা অদ্ভুত বিবর্তন হয়েছে। ভারতীয় ক্লাব ফুটবল এমন একটা জায়গা থেকে শুরু করেছিল যেখানে ভারতীয় ক্লাব ফুটবলকে কেউ পাত্তা দিত না। ব্রিটিশরা ভারতীয় ক্লাবদের একটা সময় পার্টিসিপেট করতে দিত না তাদের টুর্নামেন্টে। সেখান থেকে কোন ভারতীয় ক্লাবগুলো এএফসি ক্লাব ফুটবল লেভেলে খেলছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলছে কিছু ক্লাব, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ভারতের মান রেখে এসছে। বেঙ্গালুরু এফসি যাদের কথা বললাম, তারা প্রথম এবং একমাত্র ভারতীয় ক্লাব হিসেবে এএফসি কাপে ফাইনাল খেলেছে। তো এই 100 বছরে কিভাবে বিবর্তন হলো ভারতীয় ক্লাব ফুটবলের, এটা নিয়েই আমাদের এমপিএফটির একজন আমাদের বন্ধু, আমাদের দাদা ঋষভ দা একটা বই লিখেছে, এ গেম অফ টু হাবস, দ্য গোল্ডেন জেনারেশন অফ ইন্ডিয়ান ক্লাব ফুটবল। বইটার লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদের সবাইকে অনুরোধ করবো, পারলে বইটা কিনে পড়ে আমাদের ফিডব্যাক জানিও। আমরা শিওর তোমরা বইটা পড়ে অনেক অজানা ঘটনা জানতে পারবে ভারতীয় ক্লাব ফুটবল সম্পর্কে, এবং তোমাদের কাছে আমরা ভারতীয় ক্লাব ফুটবলের অনেক ঘটনা তুলে ধরতে পারবো, যেগুলো এই বইয়ের মাধ্যমে তোমরা পড়তে পারবে, জানতে পারবে, এবং তোমাদের বন্ধুদের কাছেও তোমরা শেয়ার করতে পারবে। এই জিনিসগুলো পড়ে তোমরা সমৃদ্ধ হবে, এবং আমরা নিজেরাও সমৃদ্ধ হচ্ছি এই জিনিসগুলো পড়ে। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে বইটার। তোমাদের কাছে অনুরোধ, একবার চেক আউট করো অ্যাটলিস্ট। যদি মনে হয় কিনো বইটা, কিনে পড়ো, ফিডব্যাক জানিও এমবিএফটি সোশ্যাল মিডিয়ায় বইটা পড়ে কেমন লাগলো। আর এই ভিডিওটাতে একটা শেষ অনুরোধ, এমবিএফটির ইউটিউব চ্যানেল 700-এ পৌঁছে গেছে, যার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটাকে লাইক করে দাও, পছন্দ হলে শেয়ার করে দাও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর এমবিএফটিকে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। জয় মোহনবাগান।